আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আজকে গতকালকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে সমন্বয়কারীরা ভারতের এজেন্ট এবং বাংলাদেশ আবারও বিপদে। তো এটা আমরা টাইটেলটা এরকম ছিল যে বাংলাদেশ আবারও ভারতের কবজায়, ছাত্র সমন্বয়কারীরা ভারতের এজেন্টরা বাস্তবায়ন করছে। তো এই যারা দেখেন এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এখানে আমি আসলে বলার চেষ্টা করছি যে তাদের তো কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল এবং মানে যারা মারা গেছেন, আবু সাইদ শহীদ হয়েছেন আর কি, এরকম প্রথম দিনই প্রায় 6 জন মারা গেলেন। পরে আসলে আমরা মানে জনতাকেও, যারা নাকি ছাত্র, স্কুল কলেজের সব ইউনিভার্সিটির ছাত্র, তাদেরকে যেভাবে রাস্তায় বেরোতে দেখছি এবং প্রচুর মানুষ, মানে গার্জিয়ান থেকে শুরু করে বিভিন্ন মানে শ্রেণী পেশার মানুষ যারা আছেন, তারাও জনতার কাতারে মানে তাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ফাইনালি আমরা একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার একটা বিপ্লব দেখেছি। তো আমি আসলে এই ভিডিওতে বলার চেষ্টা করছিলাম যে এই জনতাটা আসলে তো ওই মঙ্গল গ্রহ থেকে আসেনি বা কোনো অশরীরী কোনো ব্যাপার না। তো এই জনতাটা হচ্ছে যে যারা বিরোধী দল যারা করেন, তারাই তাদের সাথে ছিলেন আর কি। তো বিরোধী মত বা বিরোধী দলের হতে কিন্তু ওই যে আপনার নেতাকর্মী হতে হয় না, যারা মানে আমরা যখন দেখেছি যে ইলেকশন হতে আর কি, তো যারা ভোট দিয়েছেন, তো সেই ভোটাররাই এই রাস্তাতে ছিলেন। তো যারা মারা গেছেন এদের মধ্যে এই বিরোধী মতের লোকজনরাই মারা গেছেন এবং ছাত্র, তারপরে জনতা, এরা। তো আমি আসলে এই ভিডিওতে এভাবেই একটা ব্যাখ্যা দিয়েছিলাম এবং আমি একটু সতর্ক হতে চেয়েছিলাম যে এই সমন্বয়কারীদের মধ্যে যেহেতু মানে আওয়ামী লীগের যে খুনি শেখ হাসিনা তো পালালো আর কি দেশ ছেড়ে, তো তারপরে যেটা হচ্ছে যে তাদের আওয়ামী লীগের এই উচ্ছিষ্ট যেগুলো আছে, বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, ডাকাতি করতেছে, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মানে আঘাতের ব্যাপারগুলি আসতেছে। তো এখানে কিন্তু তারা ছদ্মবেশী অনেকেই আছে এবং আমি দেখেন এই ভিডিওটা দেওয়ার পরে মানে 50-50 কিন্তু আমি কমেন্ট পাই, যারা আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর আওয়ামীপন্থী আছে বাংলাদেশে এখনও। তো তারা তাদের যেহেতু একটা ভোট ব্যাংক আছে, তো যেহেতু নেতারা দুর্নীতি করেছেন, সাধারণ ভোটাররা তো আর দুর্নীতি করেননি আর কি। তো সেই ভোটাররা তাদের এই দলটাকে এভাবে ধূলিসাৎ হতে দেখতে পারছে না আর কি। তো তারা আবারও একটা সোচ্চার হচ্ছে এবং এই জিনিসগুলি আমি ফিল করেছি। আমার এই কমেন্টে প্রায় 50% কিন্তু তারাই ছিলেন, যে যারা বলতে চাচ্ছেন যে না, এই ছাত্র জনতারাই হচ্ছে যে দেশ চালাবে। তো এখন ছাত্ররাই দেশ চালাবে, জনতা বলে নাই। তো জনতা বললে কিন্তু আবার ওই যে বিরোধী দল চলে আসে, বিএনপি, জামাত, শিবির, তারপরে হেফাজত, ইসলামী ঐক্যজোট, 12 দল, তারপরে গণতন্ত্র মঞ্চ, বাম দল, ডান দল, জাতীয় পার্টি, এরা সব চলে আসে। তো এইগুলো কিন্তু তারা এখন বলতে চায় না। তারা বলতে চায় যে আওয়ামী লীগ এবং বিএনপি বোধ সেম এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে না। তো এইটাতে আমার একটা আপত্তি আছে। এবং দেখেন 3 বছর 6 বছর এসব ফর্মুলা দিয়েছে তারা এবং ক্ষণে ক্ষণে আমরা দেখছি যে প্রেসিডেন্ট চুপ্পু উনিও তো এই আওয়ামী লীগের উচ্ছিষ্ট আর কি। এবং আমি শ্রদ্ধা রেখে বলতেছি সেনাবাহিনীর প্রতি, আমি শহীদ জিয়ার মানে একেবারেই ভক্ত আর কি, এবং ওই কারণে হয়তো আমার একটা আদর্শ আছে জাতীয়তাবাদী শক্তির উপরে। আমি বলতেছি না যে আমি মানে বিএনপিকে সাপোর্ট করি, বাট ডান যারা আছে তাদের সবাইকে আমি পছন্দ করি বা আমার সম্মতি বা আমার ভালোবাসা আছে। তো সেখানে বেগম খালেদা জিয়ার এরকম অসুস্থ হওয়া, তাকে আটকে দেওয়া, এই সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে বলেছিলাম এবং সার্জিসের ব্যাপারও বলেছিলাম যে উনি গণভবনের এই লুট করা জিনিসগুলি আবার ফেরত দিতে আসছিলেন এবং সাদ্দামের সাথে তার একটা কানেকশনের ব্যাখ্যা দিয়েছিলেন। সেখানে সাদ্দামে বলছিলেন, তখন কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছিল। তো এখানে একটা বিতর্কিত হওয়ার একটা সুযোগ ছিল। সবাই আমার সন্তান সমতুল্য এবং আমাদের অনেকের ভাই বোনেরা। তো এই যে মর্মান্তিক যে ব্যাপারটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম হয়নি। তো এইখানে এমন না যে ধরেন আমি একেবারে আসমান থেকে আসছি বা এগুলির মধ্যে জড়িত ছিলাম না। তো যেহেতু এখন একটা স্বাধীন মতের একটা সময় আমাদের হাতে আসছে, আমরা এতদিন বলতে পারিনি। একটা ফেসবুক স্ট্যাটাস দিলে আপনাকে আয়না ঘরে উঠে নিয়ে যেতে হয়েছে আর কি। তো এই কারণে কিন্তু আসলে আমার এই মানে আমি বলবো আর কি, আমার মতটা আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি ক্রিটিসাইজ করতে পারেন।
বাট গালাগালি এটা আমরা চাই না। আসলে প্রত্যেকটা মতকে একটু শ্রদ্ধা জানানোটাও কিন্তু একটা, ভিন্ন মতকে আসলে শ্রদ্ধা দেখাইতে পারে নাই বলেই আওয়ামী লীগের এরকম একটা অবস্থা হয়েছে। তো যেই আওয়ামী লীগের যেই প্রেতাত্মা যেগুলো আছে আর কি, হ্যাঁ, খুনি হাসিনার মানে উচ্ছিষ্ট যেগুলো আছে তারা কিন্তু অ্যাক্টিভ, এবং এরা ধরেন আওয়ামী মানে লীগের প্রত্যেকটা বাহিনীর মধ্যে আওয়ামী লীগের এরা আছে, এবং প্রশাসনের মধ্যে আছে, এবং অনেকে প্রেসিডেন্টকেও পদত্যাগ করতে বলছেন, মানে ওয়াকারুজ্জামান সাহেবকেও পদত্যাগ করতে বলছেন। ওনার আত্মীয় শেখ হাসিনার কাজিনের সাথে ওনার বিয়ে হয়েছে আর কি। তো এইসব জিনিস আমি বলেছিলাম, এবং আমি বলছিলাম যে দেখেন এদের দৌড়ঝাঁপটা আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, তারা নিজেরা কেয়ারটেকার গভর্নমেন্টের নাম তালিকা করতেছে, এটা ওইটা। তো এদের ঘাড়ে যে আবারও ভারত উঠবে না, এটা আমার বিশ্বাস হয় না। এই যে 158 জন সমন্বয়কারী, এরাও তো বিভিন্ন মতের আদর্শের, হ্যাঁ। তো এদের সবাইকে সম্মান করি, কিন্তু এরা যে ভুল পথে যাবে না বা আর একটা আমব্রেলা বানাবে না যেটা নাকি আওয়ামী লীগের আবার বি টিম হয়ে যাবে আর কি। যারা এখানে আওয়ামী লীগের আছে তারা সব চাচ্ছে যে তারা রাজনীতি করুক, তারা দেশ চালাক, এবং তাদের এই ছাতার নিচে এই ছদ্মবেশী যারা আওয়ামী লীগের আছে সবাই ঢুকে যাবে। তো এইটা আমরা কতটুকু মানে মানি না মানি এগুলাই বলতেছিলাম। এবং দেখেন আওয়ামী লীগ যে সরাসরি ভারত দ্বারা পরিচালিত, এখনও বাংলাদেশে অনেকে যেই ভয় ভীতিগুলি পাচ্ছেন, আর্মির মধ্যে অস্থিরতা, প্রশাসনে অস্থিরতা, সুপ্রিম কোর্টে কু হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই তত্ত্বাবধায়ক সরকারকে চ্যালেঞ্জ করা হবে এরকম একটা শঙ্কার উপরে ভিত্তি করে এই মানে আদালতটাকে একদম সাসপেন্ড করে প্রায় বন্ধ করে দেওয়া হয় আর কি। তারা যেন আবার এরকম কি বলে চ্যালেঞ্জ করতে না পারে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, এরকম নানা গুঞ্জন আছে। তো এখন আমি এদেরকে না আমি ট্রাস্টওয়ার্দি, আমি আসলে ম্যান্ডেট দিই নেই। আমার গণতান্ত্রিক কোনো ইলেকশন হয় নাই, হা না ভোট হয় নাই যে ছাত্র সমন্বয়কারীকে আমি ম্যান্ডেট বা এরকম তারা জনগণের কোনো নিয়ে আসে নাই। এই একটা আন্দোলন হয়েছে, তাদের সাথে যে জনতাটা ছিল একটা বিরাট সংখ্যক জনতা ছিল, তাদের গার্জিয়ান, তাদের বড় ভাই, ছোট ভাই, সবাই এরা কিন্তু সবাই একটা রাজনৈতিক আদর্শে। বলা হয় যে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে একটা বড় ভোট ব্যাংক আছে বাংলাদেশে। তো সেখানে তো বিএনপিকে আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আপনি যদি বলেন যে না এই মুহূর্তে যে না আওয়ামী লীগ যা বিএনপি যা, এটা আসলে আমি মানি না। তো এইসব কিছু নিয়ে কিন্তু আজকের একটু ভিডিও। এবং গতকালকে কেন আমি তাদেরকে আসলে ভারতের এজেন্ট ভাবতে পারছি না বা পারছি, এই জিনিসটা কিন্তু গত ভিডিওতে বলেছি, এবং আজকে একটু অন্যভাবে বলবো যে ডক্টর ইউনূস আজকে নেমেছেন এবং নেমে বলছেন যে এই গণ অভ্যুত্থানটাকে উনি আমাদের দ্বিতীয় স্বাধীনতার বিজয় হিসাবে মনে করতেছেন। আমরা দ্বিতীয় স্বাধীন হয়েছি আর কি, দ্বিতীয়বার। তো এটাকে যদি উনি বলে থাকেন তাহলে প্রথমবার কোনটা? প্রথমবার হচ্ছে 1971। তো 1971-এর সাথে আসলে তখন কি কি হয়েছিল এবং এখন কি কি হচ্ছে, এটার সাথে কত কি সামঞ্জস্য আছে, এবং মানে 71-এ আমরা কি আসলে আমরা ভুল করেছি যেটাতে আমরা 75টা 15ই আগস্ট সামনে চলে আসে, যেটা এখনও শঙ্কা আছে যে আমরা শিশুদেরকে আমরা বলতেছি, আমি অন্তত চাচ্ছি যে তারা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মে যাক। তারা আসলে চেয়ারটা এমন যে এটা একটা আঠা, এখানে বসলে ধরেন টাকা এবং পাওয়ারের যে এত ব্যাপার স্যাপার হয়। তো এই কারণে কিন্তু ছাত্রদের, এরা যদি বীর হয়ে থাকে, আমরা সবাই যদি এদেরকে বীর মানি, তাহলে এদেরকে একটা সুস্থভাবে ভবিষ্যৎ গড়ার একটা ব্যবস্থা করে দিই। আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আবারও লেখাপড়াতে মনোনিবেশ করুক, যেটা তাদের ছিল, চাওয়া ছিল যে কোটা আন্দোলনের বিষয়টা সুরাহা হয়ে গেলে পরে তারা আবার টেবিলে যাবে। তো তারা টেবিলে নিজেদেরকে যোগ্য করে তৈরি করে নিয়ে আসুক, তারপরে তারা দেশের হাল ধরুক। এবং এখানে যারা একটু সিনিয়র আছে, আমি দেখেন অনেকে আমার এখানে যারা কমেন্ট করতেছে, এবং আমি DW মানে ডয়েচে ভেলের টেলিভিশনের সাক্ষাৎকার দেখতেছিলাম। তো এখানে বাচ্চা মেয়েরা, আমারও একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে। তো দেখেন 2006, হ্যাঁ 2007-08, 2009-এ হাসিনা সরকার ক্ষমতায় আসে, 2006-07 সম্ভবত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল। তো 2006-এর আগে যদি আপনাকে মানে খালেদা জিয়ার শাসনামল জানতে হয়, যেটা না দেখে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি সেম। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার ওপিনিয়নটা কি, আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে যদি অটোক্রেসির জন্য যদি আমাকে 100টা পয়েন্ট দেওয়া হয়, তাহলে 95% আমি পয়েন্ট দিব হচ্ছে আওয়ামী লীগ, একটা স্বৈরাচারী সরকার। বাকি 5% হচ্ছে যে এই বিএনপি বলেন বা জামাত বলেন, যারা বিভিন্ন সময়
ওই সময়ে 91 পরে বা আরও 2টা টার্ম যে বিএনপি শাসন করেছে, তাদের ওই যে হাওয়া ভবন থেকে শুরু করে যে বিতর্কগুলি আছে, তো তারা তো ওই যে 15 বছরে আসলে শিখলো। তো শিখে মা এখানে অসুস্থ, ছেলে ওখানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে ওখানে আছে, তারেক রহমান ভাই এখানে মারা গেল, ভাই এখানে আসতে পারলো না। এবং মূল কথা হচ্ছে কি, বিএনপিকে জঙ্গি জামাত শিবির বলে ডাকা হতো আর কি। বিএনপি মানেই হচ্ছে বিএনপি জামাত শিবির, এবং বিএনপি জামাত শিবির মানে হচ্ছে জঙ্গি। তো এই যে এই ন্যারেশনটা আসলে এই যে শিশু যারা বর্তমানের, এই যে যারা নাকি আমার ছোট এই সার্জিসের কথা আমি বলছি এবং নাহিদ, এদের 25 বছর কি হয়েছে? তো 25 বছর যদি না হয় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ক্যাবিনেটও আসার কথা না। তা আমি বলছিলাম যে তাদের কি বলে স্টুডেন্টশিপ ক্যান্সেল করে আসার নিয়ম আছে আর কি, যদি এরকম ক্যাবিনেটে আসতে হয়। তো 25 বছরে যেই বাচ্চাটা ধরেন ওই সময়ে 6, 7, 8 বছর, যদি আমি 17 বছর আগের কথা একটা চিন্তা করি, তাহলে ওই 25 বছর যেই মানে বাচ্চাটার বা যেই ছাত্রটার বয়স এখন, তার ওই মুহূর্তে ওই 8 বছর, মানে জাস্ট ওই খালেদা জিয়ার শাসনামলের শেষটা। তাহলে ওই 8 বছরের শিশু বিএনপির খালেদা জিয়ার শাসন কি বুঝবে, আর তার ওইটুকু কোনো রকমের ক্ষমতা থাকবে কিনা? তো এইটা হচ্ছে যে আমার একটা বড় প্রশ্ন, যে যেই শিশুরা আজকে বলতেছে যে বিএনপি এক, জামাত এই, আওয়ামী লীগ আর বিএনপি এক, তো তারা কতটুকু ওই সময় তাদের কতটুকু জ্ঞান ছিল বা তারা কতটুকু জানে এগুলি, যে বিএনপির শাসনামল কী ছিল। আমি তো মনে করি যে সবচেয়ে বেস্ট আমাদের বাংলাদেশের সময়টা আমরা পার করছি যে 91 সময় আর কি। ওখানে আমি আমার স্পিচটা খুব স্বাধীনভাবে মিডিয়া চলেছে, তারপরে স্বাধীনভাবে কথা বলতে পারতাম, কেউ এসে মানে মিথ্যা মামলা দিতে পারতো না, কেউ অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতো না, রাতের বেলাতে গুম করতে পারতো না, ক্রস ফায়ার করতে পারতো না, এগুলো ছিল। পরবর্তীতে হয়তো পরিবেশের কারণে তারা পাল্টে গেছে। তো বিএনপিকে আসলে ওভাবে ঢালাভাবে বলা যায় না। এখানে ধরেন আমার এই কমেন্ট সেকশনে আমি দেখছি যে 50% হচ্ছে যে আওয়ামীপন্থী, যারা ওই ন্যারেশনে বিশ্বাসী। এবং এই বাচ্চারা এখন যদি একটা দল করে বসে, তাহলে এই আওয়ামী লীগ যারা, এখন তো প্রচুর আওয়ামী লীগের মানুষজন আছে যারা ভোটার, হয়তো তারাও ভোট দিতে পারেনি গত 15 বছরে, তারা যায় না আর কি মানে পোলিং বুথে আর কি ভোট দেওয়ার জন্য। তো তারাও হয়তো এইবার তাদের মানে যেই মানে অস্তিত্বের যে সংকটটা, এটাতে হয়তো তারাও একটু উঠে পড়ে লাগছে যে এই ছাত্রদেরকে যদি এস্টাবলিশ করা যায় একটা রাজনৈতিক দলের মধ্যে দিয়ে, বা তারা যদি দেশ শাসন করে, তো তাদের আমব্রেলার নিচে তারা আশ্রয় নিতে পারবে আর কি। তো তাদের যে কুকর্ম আছে এটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলবো। এবং ডক্টর ইউনূস বলছে যে দ্বিতীয়বার আমরা স্বাধীন হলাম, তো ওই সময়ে কি হয়েছিল, কেন 71-এ স্বাধীনতার পরে আবার 75-এ 15ই আগস্ট আসলো, এইবার কেন আসবে না, এইসব নিয়ে আজকে ভিডিওটা। এবং আমি চাইবো যে আপনাদের সবার একটু সহযোগিতা, আপনারা একটু ভিডিওটা লম্বা হলেও একটু সাথে থাকেন। তো দেখেন, এখানে যদি আমি আপনাদেরকে একটা কমেন্ট দিয়ে শুরু করি, তো এখানে একটা দাদা বলতেছেন, এটা সন্তোষ মণ্ডল 8749, এখন লাগবে ছাত্র ভার্সেস বিএনপি। তো এখন এটাই আমার শঙ্কা ছিল যে ধরেন এই ছাত্রদেরকে আবার বিএনপির কে অপোজিশন বানায় দেওয়া হয় কিনা। তাহলে এটা তো সবচেয়ে একটা বড় ভুল হবে না, যে আমরা যদি তাদেরকে বীর হিসাবেই মানি। হ্যাঁ, আমরা ইনফ্যাক্ট সবাই মানে কেউ রাস্তাতে নেমেছি, বা কেউ যারা নামতে পারেনি, অনেক অসুস্থ বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা কিন্তু এই মৌলিক সাপোর্টটা দিয়ে গেছেন আর কি এই ছাত্রদেরকে। তো এটা কেউ বলতে পারবে না যে এই ছাত্র আন্দোলনের যে জনতার যে আন্দোলনটা হয়েছে সেখানে কারো সমর্থন ছিল না। যাদের ছিল না তারা হয় আওয়ামী লীগ, আর নাহলে তারা দেশদ্রোহী। তো এখন এইটা যদি আপনারা আমার কাছ থেকে মানতে পারেন, তাহলে আমি এখন যেগুলি বলবো সেগুলি আপনাদের একটু শুনতে হবে। কথায় কথায় আপনারা হুট করে যদি বলেন যে না এটা অমুক দালাল সমুক দালাল, হ্যাঁ এটা না। কিন্তু ওখানে তাদেরকে আমি একটু ভয় পাচ্ছি কি, যে ওদেরকে আবার ভারত তো দীর্ঘ সময় এরশাদকেও চালাইছে, আবার আওয়ামী লীগকেও চালাইছে। যে 15 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিন এর, 2 বছর 17 বছর, আবার 9 বছর এরশাদের। এই সময়টা আমাদের কাছ থেকে চলে গেছে প্রায় 50% সময় কিন্তু আমাদের বাংলাদেশের বুক থেকে ভারত কেড়ে নিছে। তো আমি কেন ভাই এখন আমার আবার শখ হয়েছে তাদের কোলের মধ্যে ঢোকার, ভারত যেন আর সুযোগ না পায়। সেটাই হচ্ছে যে আমার গত ভিডিওতে বলেছিলাম, এবং আমি আজকে এটারই একটা ফলো আপ বা কন্টিনিউশন দিচ্ছি আর কি। হ্যাঁ, সাথেই থাকেন।
তো দেখেন আমি ডক্টর ইউনূস আসছেন এবং উনি যেটা বলছেন আসার পরপরই আজকে এয়ারপোর্টে যে আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ, কারো উপর কোনো হামলা যাতে না হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন আমার উপর আস্থা রাখুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেছেন এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। তো দেখেন দ্বিতীয় স্বাধীনতা, তো এটা তো ওই যে 1971-এর প্রথম এবং এটা 2024-এর দ্বিতীয় স্বাধীন হয়েছি আমরা। তো 71-এর পরে আবার যে 15ই আগস্ট আসলো, কেন আমরা ওটা আসলো এবং ওই প্রেক্ষাপটটা কী ছিল, এবং এইবার যেন আবার আর একটা 15ই আগস্ট না আসে সেটা একটু আমাদেরকে জানতে হবে। তো সেটা নিয়ে আজকে একটু আলাপ করবো আর কি। হ্যাঁ, সাথে থাকেন। শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি হতাশ, সজীব ওয়াজেদ জয়। এটা হচ্ছে যে 6 তারিখে উনি এরকম একটা কথা বলেছিলেন। হ্যাঁ, তো এখন আবার 7 তারিখে উনি আসছেন, উনি বিভিন্ন চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন, ভারতের, তারপরে বাংলাদেশের, হ্যাঁ ডয়েচে ভেলেতেও দেখছি। তো উনি আবার বলতেছেন যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। তো ওনাকে আমরা এই ভিডিওতে আমরা বলতে শুনছি যে 24 ঘন্টা আগে বলছেন যে না আমার মাও নাই আমিও নাই, এখন এই ভিডিওতে উনি বলতেছেন যে আমার মা কি নাই হয়ে গেছে, আমরা কি মরে গেছি। তো এইটা বলার পরপরই যেটা হইলো, আওয়ামী লীগ আবার ফিরতেছে এইসব নিয়ে। কিন্তু তাদের যে মিডিয়ার যে সারিবদ্ধ যে 71 সময় এটা সেটা এদের সব ঠিক করা লাগবে ভাই। 71 সময়ে ভাঙচুর করছে, আমরা জানি না, আমরা এগুলোকেও রিফর্ম করা লাগবে। আমরা আওয়ামী লীগকে দাঁড়াইতে দেবো না, সোজা কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ। তো শেখ হাসিনা এই যে উনি আবারও সক্রিয় হলেন এবং দেখেন গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ আওয়ামী লীগের, এটাও 7 তারিখে আর কি। তো এই যে শপথ নিচ্ছে, তো আমরা আসলে কতটা একটু ভীতই হয়েছি আমি, তারা যেভাবে গর্জন করতেছিল, এরা সব হাসিনার খুনি বাহিনী। হ্যাঁ, বাংলাদেশে যদি টেররিস্ট অর্গানাইজেশন যদি কেউ থাকে তাহলে একটাই থাকবে, ছাত্রলীগ না আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে 17টা সংগঠন আছে এবং নামে বেনামে 300টা সংগঠন আছে, এগুলো সবাইকে নিষিদ্ধ করা লাগবে, এটা আমাদের দাবি। দেখেন এই 148টা ফেসবুক অ্যাকাউন্ট পেজ বন্ধ করা হয় এবং এইটা আমরা 1 জুন 2024 এরকম আমরা একটা ডয়েচে ভেলের নিউজ আমরা দেখি, আপনারা অনেকেই জানেন। তো এই 148টা ফেসবুক অ্যাকাউন্টে পেজ, হ্যাঁ এরকম একটা ছিল, এবং 50টা ফেসবুক আইডি অফ করা হয় এবং 98টা পেজ বন্ধ করা হয়। এবং এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে মেটার অনুসন্ধানে আওয়ামী লীগ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সরিয়ে দেওয়া আইডি ও পেজগুলিতে সম্মিলিতভাবে প্রায় 34 লক্ষ ফলোয়ার ছিল। ঠিক আছে, তো এরা কারা এসব পেজ থেকে? তো এই 34 লক্ষ যারা নাকি ফলোয়ার ছিল, এরাই হচ্ছে এই ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, ওই যে 17টা সংগঠন, বা 17টা তো ফরমালের বাইরে আরও 300টা আছে, টোটাল 300টা। তো এই জয় বাংলা আলারা যারা খুনি, আমাদের বাচ্চাদের শিশুদের উপরে হত্যা করছে, গুলি করছে, মাথা করে গুলি করছে, আমরা দেখছি লাঠি সোটা এটা নিয়ে একেবারে প্রথম দিকে যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে হামলা করা হয়, আবু সাইদ যেভাবে বুক পেতে দেয়, তো এইগুলোকে ছাড়া যাবে না। এই 34 লক্ষই এখন এই যে আমার ভিডিওগুলোতে হামলায় পড়ছে আর কি। তারা যখন দেখতেছে যে আওয়ামী লীগ নাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, তারা এখন ওই ছাত্রদের ঘাড়ের উপরে ওঠার ভর করার একটা চেষ্টা। এবং এখানে আমরা দেখতেছি যে ছাত্ররাও ভুল পথে যেন পরিচালিত হয়, এই কারণে ওই চ্যানেল 24-এ নিয়ে যাওয়া হয়েছে। তারা ওখানে কে নিয়ে গেল এটা আজকে পিনাকিদাও বলছে আর কি, যে তারা গেল কেন। তো তারা তো ওরকম যায় না, জানেও না। ওরা আমি যতটুকু জানি, আমারও অনেক আত্মীয় স্বজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তো অনেকেই যারা ঢাকার বাড়ি থেকে আসে হোস্টেলে থাকে, ক্লাস করে, আবার হোস্টেলে থাকে, ক্লাস করে। ওরা যদি আবার একটু এক্সপোজার থাকতো যে কোথায় কী আছে না, আমি অনেক যথেষ্ট শ্রদ্ধা রেখে বলতেছি ভাই, হ্যাঁ, যে এটা আমাকে ভুল বোঝেন না। তো আমার কাছে কেন জানি মনে হয় যে তারা হয়তো তারা ভুল করে জানে না, ওই চ্যানেল 24-এ চলে গিয়ে সংবাদ সম্মেলন করলো এবং তারপরই আমরা দেখলাম যে
সমকালের বা ওই চ্যানেল 24-এর যে মালিক আজাদ, সে আজাদকে আমরা চলে যেতে দেখলাম এই চুপ্পুর কাছে প্রেসিডেন্টের ইয়েতে, এবং ওই গাড়িতে করে যাচ্ছে, লুকে লুকে উইন্ডো টানতেছে। সাংবাদিক জিজ্ঞেস করে যে ভাই কী করতে আসছিলেন? ওই যে আমরা তো গার্মেন্টস আছে, আমরা একটু নিরাপত্তা চাই। তা আমি কি প্রশ্ন করতে পারি না যে তোমরা কি তাহলে আজাদ সাহেবের কাছ থেকে টাকা খাইছো, খাইয়া তাদেরকে বের করে দিচ্ছ এখানে, যে আপনারা জনসম্মুখে? পিনাকিদা আজকে বলছে লাখো লাখো কোটি কোটি টাকা, এই হাজার হাজার কোটি টাকা এইসব পান্ডাদের কাছে আছে। প্রত্যেকটা এমপি, 300টা এমপিকে আমরা অ্যারেস্ট করে তাদের ইন্টারোগেশনে দেখতে চাই। এবং এমনও তো হইতে পারে যারা মানে পালাইছে তারা এইসব ব্যক্তির কাছে টাকা পয়সা রেখে গেছে, তো তারা জনসম্মুখে আসে কেন? তারা আবার এসে সংবাদ সম্মেলন করে বলে যে আমাদের সিকিউরিটি দেন। তোরা মারলি কয়দিন আগে আমার বাচ্চাদের উপরে, এখন আবার তোরা আবার সিকিউরিটি কার কাছে চাস? তোদের বিচার হবে বাংলাদেশে। তো দেখেন এই যে 34 লক্ষ লোক, এরাই এই যে আমাদের এই ইয়ের মধ্যে আসে, ফেসবুকের মধ্যে আসে, এবং তারা খুব অ্যাক্টিভ। তাদের ছাত্রলীগ, জয় বাংলার সাইবার উইং ছিল ভাই। এরা ছাগু মাগু করে আমাদের যখন আমরা কথা বলতে পারতাম না, গণতন্ত্রের কথা বললেই বলতো যে পাকিস্তানে চলে যা, তোরা হলি ছাগু। হ্যাঁ, সেই শাহবাগে একটা আন্দোলন হয়েছিল গণজাগরণের, হ্যাঁ, তো ওই আন্দোলনে এইসব এই ছাগু বাঙ্গু এগুলা কথা বলতো আর কি। তা আমরা তো কথা বলতেই পারতাম না, এখনও তাই। এখনও কথা বললে এই যে আমি কয়েকটা কমেন্টের মধ্যে দেখছি যে বলতেছে যে আমরা এর দালাল ওর দালাল। তো এইগুলা সলভ করা লাগবে। আমার কথা হচ্ছে যে এই 34 লক্ষ আইডি পেজ প্রত্যেকের, ভাই আমাদের যেরকম ডিএনএ টেস্ট করা হয়েছিল, আমরা এদেরও ডিএনএ টেস্ট করব। বাংলাদেশে এদের কোনো ঠাঁই নাই, এদেরকে ক্লাসিফাই করতে হবে আপনাদেরকে। আমাদেরকে যদি তৃতীয় শ্রেণীর সিটিজেন আপনারা বানায় রাখছেন, তাহলে আমরা এদেরকেও তৃতীয় শ্রেণীর সিটিজেন দেখতে চাই, যারা একেবারেই খুব নিরপেক্ষভাবে, ওই যে আসিফ নজরুল সাহেব আছেন এরকম, যারা ওই গণভবনে ভাই ইট পাটকেল খুলে নিয়ে আসা উচিত ছিল এদের এখান থেকে। এরা যে অত্যাচার করছে 15 বছরে, এই গণভবনের ইট পাটকেল সব খুলে নিয়ে আসা উচিত ছিল। কিন্তু এখানে যে আমি ওই যে থানা লুট, তারপরে মন্দিরে আক্রমণে যদি এরকম কিছু হয়ে থাকে, তো এটা যে আসলে তারা করে আবার বিএনপিকে দোষ চাপিয়ে দেওয়ার ব্যাপার, এটাও কিন্তু আবার জানতে হবে। হ্যাঁ, আপনি ঢালাওভাবে, যেমন ওই যে সাখাওয়াত সাহেব, হ্যাঁ, উনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তো উনি তো আওয়ামী লীগের একেবারে জেনুইন মানে সাপোর্টার আর কি। 71-এর যখন কথাবার্তা বলতো আমি রাগে দুঃখে অফ করে দিতাম। একসময় নির্বাচন বা কোনো একটা উপদেষ্টা এগুলো ছিল হয়তো, তো উনি ওই সময় ভালো ছিল। পরে যে টাকা পয়সা খাইছে বোধহয় আওয়ামী লীগের, খাইয়ে ওনার দালালি করতে ইচ্ছা করছে, উনি 15 বছর দালালি করছে। এখন গতকালকে আমি দেখলাম কোনো একটা টেলিভিশনে এসে বলতেছে আমাকে তো বিএনপি পছন্দ করে না। ভাই তোমার পছন্দ করবে কেন? এই গিরগিটিগুলো আর পছন্দ না ভাই। তোমরা যে যুদ্ধ করছো, এই করছো, সে করছো, তোমাদের নীতি বোধ আদর্শ ঠিক রাখতে পারো না কেন? এবং আমি এই বাচ্চাদেরকে কেন এখন ছাড়বো? এরা বীর, এক একটা বীর সন্তান। যারা মারা গেছে তারা এই শেখ মুজিবের যে মনুমেন্টগুলো আপনারা সরাইছেন, ভাঙছেন, ফেলে দিচ্ছেন, প্রত্যেকের জায়গাতে এইরকম ভাস্কর্য রাখতে হবে। আবু সাইদ থেকে শুরু করে আপনারা হুবহু এরকম না রাখলে পারো এই প্রতীকী রাখেন। যেসব এই জয় বাংলার আওয়ামী লীগের যে অফিস আদালত আছে ওইসব জায়গাতে এগুলো বানায় রাখেন, ওরা যেন ভবিষ্যতে এগুলো দেখে আর নিজের মানে গায়ে নিজে থুতু ছিটায়। আমরা এদেরকে আর উঠতে দিব না ভাই। এদেরকে যদি এরা আবার উঠে, আমরা অনেক কষ্টে ভারতের কাছ থেকে স্বাধীনতা অর্জন করছি। এবার 71-এ আমরা ওই পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা নিয়েছিলাম, এবার ভারতের কাছ থেকে স্বাধীনতা নিয়েছি। আর কোনো ষড়যন্ত্র হবে না বাংলাদেশে। তো দেখেন এখানে এই যে যেমন আমি বললাম যে এখানে আওয়ামী লীগের এরা খুব সোচ্চার, এবং ইস্পিতা শাবনাম, নামটা পুরো বলতেছে না, বিগ নো ফর অল। এখানে কার কার ছবি লাগাইছে? নো মিনস নো। এখানে ছবি লাগায় রাখছে সাইদি, মৌলানা সাইদি, যে না দেলোয়ার হোসেন সাইদি আছেন না, তারপর হচ্ছে যে খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, তারপর এরশাদ। তো শেখ হাসিনারা তো তোরা আটকায় রাখতে পারোস না। হ্যাঁ, এই যে মেয়েদের সব আইডি নিয়ে এরা অ্যাক্টিভ। এই আওয়ামী লীগের সাইবার উইং আবারও অ্যাক্টিভ। এদের প্রত্যেকের আইডি আবার নিষ্ক্রিয় করা লাগবে। প্রয়োজনে যেই গভর্নমেন্ট আসবে তারা মেয়েটাকে ডাকবে, দেখে মেয়েটা দেখবে যে যারা এইরকম পোস্ট করতেছে, যারা এসব বলতেছে যে আওয়ামী লীগ চাই না, বিএনপি, আওয়ামী লীগ তো নাই এখন। আওয়ামী লীগে না চাওয়ার কি আছে বেটা? তোরা এরশাদ নাই, আওয়ামী লীগ এই হাসিনা নাই, দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, থাকলো কে? খালেদা জিয়া। তাহলে তোরা উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়ার উপরে এগুলো ছড়াচ্ছিস। কিছুক্ষণ আগে এরকম একটা এমার্জেন্সি হেল্প অ্যালার্ট চাইছে, দেখেন চট্ট মেট্রো 110683,
এই সিএনজি যেখানে দেখবেন আটকান, পাঁচলাই শোতে একটা মেয়েকে ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন তুলে নিয়ে গেছে। আমরা জিইসি সাইডে অ্যালার্ট আছি। মানে এই গুম এখনও চলতেছে। এরা তো ওই যে কিডন্যাপিংয়ের টিম, বিভিন্ন টিমকে লাগাই দিছে। তারা এই আকাশের দিকে পা ঝুলাইয়া মারতেছে মানুষকে, ডাকাতি করতেছে রাতে। এরা হচ্ছে তারাই, এই যারা এই মানে ঝরে যাওয়া যে প্রাণীগুলো আছে তারা এইটা করতেছে এবং দোষ দিচ্ছে বিএনপির। এবং অসংখ্য আমার কাছে এরকম অনেক খবর আছে যারা ওই বড় বড় এমপি ছিলেন, একেবারে আওয়ামী লীগের আত্মীয়, তাদের যে গুন্ডা পান্ডা যেগুলো আছে তারা নিজেদেরকে বিএনপি বলা শুরু করছে। এবং বিএনপির প্রতিও আমার অনুরোধ থাকবে যে আপনারা ওই আপনাদের জেলা পর্যায়ে এবং ওয়ার্ড যেসব পর্যায়ে আপনাদের মানে সব ধরনের যে যারা নাকি নেতা কর্মী আছেন তাদেরকে বলে দেন যে নতুন আর এই উচ্ছিষ্ট যেন আপনাদের দলে না আসে, ড্যামেজ করে দিবে ভাই। এক্ষুনি যদি আপনাদের এই দলের মধ্যে ঢুকতে পারে, ক্রাইম করবে আর আপনাদের গায়ে দোষ চাপাবে যে বিএনপি করছে। এবং স্বাগত সাহেব কালকে বললেন, মানে আমি ভিডিও দেখে অবাক, উনি বলতেছেন যে আমার কাছে আমি ফোন পেলাম, তো আমাকে বলতেছে যে আমি তো কি বলে চাঁদা নিতে আসছে, তো তারা বলতেছে যে তারেক রহমান তো দেশে আসবে, এই কারণে চাঁদা দেন। ভাই কতটা দুঃসাহস চিন্তা করেন। এবং স্বাগত সাহেব এটা বিশ্বাস করে উনি মিডিয়াতে এটা বলতেছে। উনি কতটা এই জাফর ইকবালের মতো মানে মেরুদণ্ডহীন মানুষ, একটা দিনও টাইম পাইল না, সাথে সাথে আওয়ামী লীগের দালালি করে, বলতেছে যে আপনাদের দল গুছান। আরে বেটা, তুই বলতে পারিস না তুই আর্মিতে ছিলি যে এই কাজগুলি আওয়ামী লীগের গুন্ডারা ছদ্মনামে এগুলো করতেছে, করে অপোজিশনকে হেয় করতেছে। দেখেন ইলিয়াস আলীকে আয়নাঘরে মারা হয়, তারপর মুখে পলিথিন পেঁচায়ে ওই পতেঙ্গা দিয়ে বঙ্গোপসাগরে নিয়ে পাথর ওকে সারা শরীরে এরকম মানে আঘাত টাঘাত করে তাকে কিল করা হয়, করে তাকে পাথর দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। তো এই হচ্ছে যে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর কোন পরিচয় দিলে আপনারা বলবেন যে এটা পৃথিবীর সবচেয়ে নৃশংস একটা মানে পলিটিক্যাল পার্টি? এটাকে পলিটিক্যাল পার্টি বলতে তো আমাদের মানে ঘৃণা লাগে। দেখেন এরকম অশান্ত কাজ হচ্ছে গাজীপুরে, জেলা কারাগারে গোলাগুলি, এগুলো কিন্তু তাদের ডিএনএর মধ্যে আছে, বুঝছেন না? তাদের এই পুলিশ, তারপরে সেনাবাহিনী, র্যাব, তারপর ডিবি, এসবি, এনএসআই, মানে ইভেন আনসার, এই প্রত্যেকটা জায়গাতে তারা তাদের মানে 99% জায়গাতে তারা নিজেদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ এবং কিলার এদেরকে বসায় রেখে গেছে। তো এখানে তো হবেই, মানে 15 বছরে ভাই এগুলো হয়ে গেছে। আমি তো শঙ্কিত, আমি আতঙ্কিত, আমরা এখন কিভাবে বাঁচবো, আমাদের এই জাতিটারে কে বাঁচাবে? দেখেন এখানে আমি ছোট করে বলবো যে এক ভাই পোস্ট দিয়েছেন যে আমি মোবাশ্বের হোসেন সাহেব, তো উনি শেয়ার দিয়েছেন যে জাহিদুল ইসলাম সাহেবের একটা পোস্ট, তো উনি এই আব্দুল্লাহিল আমান আজমি ওনার একটা ইয়ে দিয়েছেন আর কি, কোট করছেন আর কি, আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, ওরা আমাকে আজান শুনতে দেয় নাই, আমার এই গামছাটাতে আমি যে পরিমাণ চোখের পানি মুছেছি ওই পানি জমাইলে একটা দিঘি বানানো যেত। তো এইটা আমিও শুনছি আর কি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, আয়না ঘরের 8 বছর। তো কি ছিল ভাই, কি হয়েছে এই যে মানুষগুলো আর কি। হ্যাঁ, আমি তো মনে করি যে উনি যথেষ্ট যোগ্য ছিল, এই আর্মিতে ওনাদেরকে আবারও পুনর্বহাল করা উচিত, ওনাদেরকে সম্মানস্বরূপ ক্যাবিনেটে মানে তত্ত্বাবধায়ক সরকারের ভিতরেও জায়গা দেওয়া উচিত। দেখেন এখানে হৃদয় বিদারক, আয়না ঘরে গুম হয়ে থাকা আজমি ফিরে এসে দেখেন তার স্ত্রী 10 বছর অপেক্ষা করে গত বছর বিয়ে করেছেন, কোনো খোঁজ নেই, যোগাযোগ নেই, বেঁচে আছে নাকি এই দুনিয়াতে নেই, সব কিছুই অজানা। এরপরও টানা 10টা বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজমির স্ত্রী। এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছু নেই, জীবনসঙ্গিনী নেই, আলো নেই, আশা নেই, জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে। কি হৃদয় বিদারক! এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান হারিয়েছে পিতাকে। আর্তনাদ হাহাকার দিনরাত পার করার পর আজকের এই বাংলাদেশ, যেখানে কথা বলার আগে আপনাকে আর ভয় পেতে হচ্ছে না। কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম, তবে লজ্জায় ঘৃণায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন। এত মানুষের ত্যাগকে ছোট করার অধিকার আমাদের কারো নেই।
তো এই যে আজমি উনি ছিলেন আর কি, এখন কি বিধ্বস্ত অবস্থা, আহারে। দেখেন আরেকটা ছবি দেখায় এখানে বাংলাদেশের মুনিশা থেকে শুরু করে, হ্যাঁ ওটাকে কি শ্যামল দত্ত না কি বলে, আর এটা হচ্ছে কি সাংবাদিক গ্ল্যাডিয়েটার্স নাকি এরকম একটা নাম দিয়ে, হ্যাঁ মোজামেল নাকি ওনার নাম 71-এর, হ্যাঁ ফারজানা রূপা, আর ওইটা তো ওই যে হ্যাঁ নো প্রবলেম, পিনাকিদাকে জিজ্ঞেস করলে ভালো বলতে হবে যে নো প্রবলেম, সব ঠিক আছে। এদের কি করবে, এদের ব্যাপারে কেউ কিছু উদ্যোগ নিছে? এরাই বিএনপির কাছে যায় না, জামাতের কাছে যায় না, কোনো কিছু নাই, এরা খালি ছাত্র সমন্বয়কারী, ঘুরে ফিরে ভাই 24 ঘন্টা এই ছাত্র সমন্বয়কারীদের আওয়াজ শোনানো দেখতেছি আমরা এই মিডিয়াগুলোতে। তো তাদের একটাই উদ্দেশ্য যে আওয়ামী লীগ না থাকলে এই ছাত্রগুলোর উপরে আবার একটা ভর করে প্রাণ বাঁচানো, আবারও লুটপাট, আবারও ছিনতাই, আবারও খুন গুম এগুলা। তো আমরা জানি না, এরা তো প্রচুর টাকা পয়সা মানে লুট করছে, পাচার করছে, এরা আনস্টেবল করেই রাখবে বাংলাদেশকে। এখানে আমি কতটা অ্যাওয়ারনেস আপনাদেরকে অ্যাওয়ার করতে পারতেছি জানি না, বাট সজাগ থাকেন, এগুলার আসলে নিশ্চিহ্ন করে দেওয়াটাই ভালো। নিশ্চিহ্ন বলতে তাদেরকে আমরা একেবারেই মানে ডিগ্রেডেড সিরিজের বানায় রাখবো। তারা যেরকম আমাদেরকে কথা বলতে দেয় নাই, তারা যেরকম মানে মাছের বাজারে গেছে, এই মানে 500 টাকার মাছ 1000 টাকা হয়ে গেছে, এসআই গেছে, কনস্টেবল গেছে, আমাদেরকে সবাইকে সরাই বলে যে ওই স্যার আসছে, মাছের বাজারের দাম বেশি, এবং ওরা কত লাগবে 1000, নেই 1200 টাকা নেই, 1500 টাকা নেই, কিনে নিয়ে চলে আসছে, আমরা তাকে দেখছি। তো এরা হচ্ছে সেরকম প্রচুর টাকা কামাইছে ভাই, এরা আনস্টেবল করবে, বাট আমাদেরকে যেরকম পিছনে কাতারে দাঁড় করে রাখছিল এদেরকেও আমরা করব। আগামী শুক্রবার থেকে মফিজুল ইসলাম বশির ভাই উনি বলতেছেন আগামী শুক্রবার থেকে মসজিদের ইমাম খতিব স্বাধীনভাবে বয়ান দেবে ইনশাল্লাহ, আমিন। মানে কতটা ভালো লাগে, হ্যাঁ শান্তি। তো এখানে তো ছাত্ররা এই কোটা আন্দোলন দিয়ে শুরু করছিল, পরে এটা এই 8 মানে পয়েন্টে আসলো, 9 পয়েন্টে আসলো, তারপরে 1 পয়েন্ট হচ্ছে যে পদত্যাগ, 1 দফা। তো আল্লাহ মিলাই দিছে আর কি, হ্যাঁ যে ফেরাউনরাও তো আসলে বাঁচে নাই। আমি অনেকে ধরেন একটা রিক্সাতে উঠছি, রিক্সার ড্রাইভার ভাই বলতেছে যে এই মানে এই কলিজার উপরে যে চাপ দিয়ে বসছে এই ইয়েটা, এই রাক্ষসটা কবে যাবে? তা আমি বলতাম যে না ভাই, আমাদের হাতে কিছু নাই, আমরা জানিও না যে কবে বিএনপির আন্দোলন এরকম একটা বিপ্লব এনে দিবে। তো ওটা তো টার্গেটই করে রাখতো যে বিএনপি যেন কথা না বলে, কথা বললে পরেই জেল ভর্তি, কথা বললে পরে একেবারে উঠায় নিয়ে গিয়ে নির্যাতন। তো এগুলো তো তারা করছে। এখন আমরা ওখান থেকে কোনো আশার বাণী দেখতে পারতাম না, আমরা বলতেও পারতাম না। আমাদের কাছে যারা জিজ্ঞেস করতো আমরা খালি বলতাম যে আল্লাহর কাছে দোয়া করেন, এবং আল্লাহ নিশ্চয়ই এই ফেরাউন এবং এদের যারা আছে, পাপী যারা আছে, এদেরকে একসময় তারা আল্লাহ শাস্তি দেয়, এবং এদের এই পৃথিবীতে শাস্তি হবে এটা আমরা জানতাম। এবং আজকে দেখেন তাই পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ অস্থিতি, প্রফেসর ইউনূসের সাহসী উচ্চারণ, মির্জা তারিকুল কাদের ভাই, ওনাদের অজান্তে আমি তাদের পোস্টগুলো একটু শেয়ার করতেছি। আমার আসলে এখানে গুছিয়ে বলার কিছু নাই, এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি, তো একটু আপনাদেরকে অ্যাওয়ার করা আর কি। তো ডক্টর ইউনূসের সাহসী উচ্চারণটা কী ছিল, যে বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মিয়ানমারেও প্রভাব পড়বে, ভারতের এনটিভিকে অধ্যাপক ইউনূস। তো দেখেন আমি আজকে দেখতেছিলাম যে জি নিউজ আবার একটা লাইভ করতেছে, তারা কার সাথে জানি কথা বলতেছে, এবং ওখানে টাইটেল দিয়ে রাখছে এরকম যে ডক্টর ইউনূস আবার তাদের জন্য কতটা ভয়ের ব্যাপার। মানে এই মোদি, ওখানে ভাই কংগ্রেসের লোকজনরা নেতারা বলা শুরু করছে যে মোদি তোমার ঘরও কিন্তু ঢোকার টাইম হয়ে গেছে, সাবধান, বাংলাদেশ থেকে শেখো। তাদের মধ্যেও এইসব আলোচনা হচ্ছে। তো এগুলি আমরা মানে জানি আর কি। তো দেখেন আমি আসলে লম্বা করব না আর বেশি, কিন্তু আমি আরও একটা জিনিস যেটা আমি বলতে চাইলাম, যে দেখেন শেখ মুজিবের যে মানে ফলটা হয়েছিল আর কি, হ্যাঁ মানে শেখ মুজিবের তো হত্যাকাণ্ড হলো, তো উনি তো আসলে 71-এ দেশ স্বাধীন করলেন, আমাদের জাতির পিতা বলা হয়। তো উনাকে আমি না জাতির পিতা মানতে পারি না, কারণ হচ্ছে যে ভারতের বাপু বলা হয় হচ্ছে গান্ধীকে। তো গান্ধী কি মানে রাজনীতি করছিল? হ্যাঁ করছিল, কিন্তু চেয়ারে বসে নাই, বাইরে থেকে। এই মন্ত্রীও হন নাই, প্রধানমন্ত্রীও হন নাই, আবার প্রেসিডেন্টও হন নাই। উনি
পুরো দেশকে চালাইছেন, উনিও আঙ্গুলে এইভাবে নাচায় নাচায় কথা বলতেন, ধুতি পরে খালি গায়ে ঘুরতেন আর কি। তো উনি পুরো ভারতবর্ষ যারা আছেন তাদেরকে ওই আড়াল থেকে মানে সাইড থেকে পরামর্শ দিত। ওই স্বাধীন ব্রিটিশরা চলে গেল, তো উনি ক্ষমতার প্রতি এতটা লোভী ছিলেন না। হ্যাঁ, তো ওনাকে আমরা দেখছি, তো যার জন্য ওনাকে বাবু নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু আপনি ভাই যখনই একটা চেয়ারে বসবেন, হোক না ওটা প্রধানমন্ত্রী বা হোক না এটা প্রেসিডেন্টের একটা পদ, তো ওখানে বসলে এই 18 কোটি মানুষ থাকলে একটা মানুষ হলেও আপনাকে আপনার ভুলভাল ধরবে, আপনাকে বিরূপ মন্তব্য করবে, আপনাকে মেনে নিতে হবে। তো আমরা কখনো কি এরকম চাইছিলাম যে শেখ মুজিব মানে স্বাধীন করবে, এত বড় একটা নেতা উনি বিতর্কের মধ্যে চলে আসুক? প্রথমে ভুলভাল কথা বলবে, তারপরে গালাগালি করবে, তারপরে ইট পাথর ছুটবে, পচা ডিম ছুটবে, তারপরে গুলি ছুড়বে, তারপরে একসময় এই দেশ থেকে তাড়াই দিবে, নাহলে পৃথিবী থেকে তাড়াই দিবে। তো এটা তো আমরা দেখলাম, আমরা আওয়ামী লীগের মুজিবের মানে কন্যা শেখ হাসিনাকেও দেখলাম দেশ থেকে পালাইতে, এবং ওই শেখ মুজিব তো পৃথিবী থেকে চলে গেল। তো দেখেন, স্বাধীন হয়েছিলাম ঠিকই, কিন্তু এটা হইলো কেন? আমার একটা স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে শেখ মুজিব যদি ওই দিন চেয়ারে না বসতো, প্রধানমন্ত্রী না হতো, প্রেসিডেন্ট 75 পর্যন্ত উনি যদি প্রেসিডেন্ট না হতেন, তাইলে উনি বাইরে থেকেও লিড করতে পারতেন, বিতর্কিত হওয়ার তার দরকার ছিল না। তাইলে আমার সবাই তাকে জাতির পিতা হিসেবে মানতো। এখন আপনি জিজ্ঞেস করেন যে আমাদের কয়জন মানে তাকে জাতির পিতা, ওনারা তো বলবে যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে জাতির পিতা, ওনারা কেউই বলবে না। তো এই জিনিসটা হইতো না আর কি। হ্যাঁ, আমরা বিএনপিরাও অনেক ম্যাক্সিমামই তাকে জাতির পিতা হিসেবে মানে না, বিরোধী দলের যারা আছে। তো দেখেন, এখানে খুব ট্র্যাজেডি, উনি 15ই আগস্ট উনি মারা যান। তো এটার একটা পটভূমি যদি আমরা দেখি, দেখেন 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হইল, তো উনি আবার 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। হ্যাঁ, এবং শাসনভার গ্রহণ করেন, এবং পরবর্তী 3 বছর উনি ওই প্রধানমন্ত্রী ছিলেন, এবং পরবর্তীতে 75 সালে উনি রাষ্ট্রপতি পদে হন। তো ওই মানে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু 3 বছর ছিল। তারপরে 75 সালে মরার আগে উনি প্রেসিডেন্ট হওয়ার তার ইচ্ছে হয়েছে। এবং দেখেন, বাংলাদেশের ওই যে 30 লক্ষ শহীদ, তারপরে 2 লক্ষ মা বোনের যেই মানে সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা, তো সেটা তো আসলে পরবর্তী সময়ে আমরা বিধ্বস্ত হিসাবে পাইছি। এবং এই 2 লাখ নারী ধর্ষণ, 30 লক্ষ শহীদ যারা হলো, এই মুক্তিযোদ্ধার তালিকাটাও কিন্তু এখনও করে নাই। না করছে মুক্তিযোদ্ধার তালিকা, না করছে ওই রাজাকারের তালিকা। এগুলি সব ঝুলাই রেখে দেয় বাংলাদেশের সব বিতর্ক। ওই বাপও তাই করছে, বেটিও তাই করছে। এবং যার জন্য এই যে সব কোটা মোটা করে ধরেন বিসিএস ক্যাডার, এইগুলো সব ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, মানে প্রায় 60,000 মনে হয় কমপ্লেন আছে, অবজেকশন, যে এখানে সঠিক মুক্তিযোদ্ধাটা দেওয়া হয়নি, বা যাদের এই মুক্তিযোদ্ধা বলা হয়েছে তারা মুক্তিযোদ্ধা ছিল না, এরকম প্রায় 60,000 অভিযোগই আছে। তো দেখেন, রক্ষী বাহিনী করছে, জাতীয় রক্ষী বাহিনী এরকম একটা করছে, মানে কী সব কাণ্ড ভাই ওই সময়। হ্যাঁ, এই রক্ষী বাহিনী করছে, মুজিব বাহিনী এবং কাদেরিয়া যে যারা ছিল, এই সশস্ত্র এরকম আধা সামরিক বাহিনী যারা ছিল, এদেরকে নিয়ে একটা অধ্যাদেশ এরকম বানায় 1972 সালে এরকম একটা রক্ষী বাহিনী করে আর কি। হ্যাঁ, তো রক্ষী বাহিনীটা ওরা আসার পরে ওটা আর কি, রক্ষী বাহিনী হচ্ছে সেনাবাহিনীর প্যারালাল, বুঝেন ঠেলা। মানে আমাদের বাচ্চাদের কাছে শুনছি, আমার ওই সময় জন্ম হয়নি, তো বাবা বলতো যে তার সেনাবাহিনীকে পছন্দ করতো না। সেনাবাহিনী ওই মাঠে হাল চাষ করবে, আর তার ওই যে গুন্ডা যেগুলো আছে রক্ষী বাহিনী, এগুলো হচ্ছে যে দেশ শাসন করবে, এই বন্দুক টন্দুক নিয়ে ঘুরে বেড়াবে, এগুলো ছিল তাদের আইডিওলজি। এবং এখানে দেখেন, ক্যাপ্টেন ANM নুরুজ্জামানকে রক্ষী বাহিনীর প্রধান করা হয়, বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য গঠিত হয়। এটি ছিল একটি বিতর্কিত আধা সামরিক বাহিনী, যা শেখ মুজিবুর রহমানের প্রতি অনুগত ছিল। তো এগুলি উনি ওই সময় করছিল, এবং বিতর্কিত কিন্তু এভাবে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, 1972 সাল থেকে। দেখেন, সেনাবাহিনীতে জিয়াউর রহমান এবং শফিউল্লাহর একটা দ্বন্দ্ব ছিল, এবং প্রধান সেনাপতি কে হবে সেটা নিয়েও আবার উনি মজা করছে। ওনার যে মানে সেনাপ্রধান নিযুক্তকরণ নিয়ে যেটা সমস্যা ছিল, মানে সিনিয়র হওয়া সত্ত্বেও মুজিব কিন্তু ওই জিয়ার পরিবর্তে শফিউল্লাহকে সেনাপ্রধান করে। তো এইটা কেন মানবে ভাই?
আমার ওই যে এখনও তো এরকম করছে আর কি, যেটা পদবি বলে মানে যোগ্যতা বলে যে সিনিয়র হওয়ার কথা, সেটা না করে যেটা অনুগত তাকে তার বস বানাই দিছে। তো এইটাতে কি যে মানে চেইন অফ কমান্ড থাকে, উনি এরকম করে গেছে আর কি। তো এইগুলো কারণ, তার এই যে ফল যেটা হয়েছিল এইটা তার কারণ। দেখেন এখানে স্বজনপ্রীতি, পারিবারিক দুর্নীতির ব্যাপার আছে। শেখ ফজলুল হক মনি ওনার প্রভাবশালী যুবনেতা ছিল এবং উনি ওই শেখ মুজিবের ভাগ্নে আর কি। এবং এই যে মানে কি বলে, বাংলাদেশের যে স্বাধীনতার পরেও উনি এই যে মুজিব বাহিনীর নেতৃত্ব ছিলেন আর কি, হ্যাঁ। এবং ৭১-এর পরে ওই যে সক্রিয় রাজনীতিতে ছিলেন এবং এই যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠিত হলে তিনি এর অন্যতম সম্পাদক, ওই যে বাকশালের সম্পাদক ছিলেন আর কি। দেখেন এখানে বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর উত্থান ১৯৭২ সাল থেকে ৭৫ সালের মধ্যে যে বামপন্থী শক্তি যেটা ছিল মুজিব, এবং মুজিব হত্যাকাণ্ডের পরিস্থিতির জন্য বহুলাংশে দায়ী বলে বিবেচনা করা হয়। তো এই বামপন্থী কারা, এই যে ধরেন আসম আব্দুর রব এবং এই যে শাহজাহান সিরাজ, হ্যাঁ, এদেরকে নিয়ে এরা সব ছাত্রলীগ করতো আর কি। তো সিরাজুল আলম খানের অনুসারী ছিল আর কি, হ্যাঁ। তো এদের থেকে ওরা যখন ঠিক মানে ওদের মধ্যে একটা আলাপ আলোচনা চলতেছিল যে দেশে কি গণতান্ত্রিক দেশ হবে নাকি সমাজতান্ত্রিক দেশ হবে। তো এরকম করতে করতে এরা একটা জাসদ নাম দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল নিয়ে জাসদ এরা তৈরি করে আর কি, হ্যাঁ। এবং এই জাসদের মধ্যেই আমরা আবার পরবর্তীতে এই মুসলিম লীগের অনেকে ছিল এখানে, তারপরে জামাতের যারা ছিল তারা আবার এই দলের মধ্যে প্রবেশ করে। এবং দেখেন মুজিবের নেতৃত্বে এবং যেই মানে এরা কি বলে, যেই মুজিব বাহিনী যেটা ছিল বা যে রক্ষী বাহিনী যেটা ছিল, তাদের সাথে কিন্তু এই যে জাসদের একটা সশস্ত্র দল, এরকম মানে উগ্র বামপন্থী দল যেটা, হ্যাঁ, গোপনে সশস্ত্র দল, এরকম একটা স্কোয়াড ওই সময় গঠন করা হয়েছিল। এবং তাদের কাজ ছিল কি, থানা, বুঝেন, তাদের কাজ ছিল থানা, ব্যাংক লুট করা এবং খুন করা, হত্যা করা, রাহাজানি করা এবং হচ্ছে যে ডাকাতি করে জনজীবনকে একেবারে দুর্বিষহ করে তোলা আর কি, হ্যাঁ। এবং জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনকে সাংবাদিক সম্মেলনে ৪৭টি থানা লুটের ঘটনা ও মুজিব হত্যায় নিজেদের দায় স্বীকার করেন আর কি। তো এইসব মানে কিন্তু এই যে দেখেন আজকে যদি আমরা থানা লুটের যে ঘটনা ঘটতেছে না, এটা কিন্তু ওই ৪৭টা থানা লুটের ওই সময়ও ঘটছিল আর কি। তো এদের ভাই ডিএনএর মধ্যে এই লুটপাটের জিনিসগুলো আছে। আপনার যে থানা লুট, যত লুট হচ্ছে, এই জেলখানাতে যে মারামারি হচ্ছে, সব আওয়ামী লীগের লোকজন করতেছে। আবার সিরাজ শিখদেরকে আমরা দেখছি যে পূর্ব বাংলার যে প্রতিষ্ঠার একটা যে সশস্ত্র সংগ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড পার্টি আর কি, হ্যাঁ, এরা সর্বহারা পার্টি নামে আবার ওই সময়। তো দেখেন মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী ছিল, তারপরে ওইগুলি থেকে আবার রক্ষী বাহিনী হইলো, জাসদের এই যে বামপন্থী মানে সশস্ত্র দল যেটা হইলো, জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার এগুলা। তো এখানেও কিন্তু আমরা রক্ষী বাহিনী, মুজিব বাহিনী, তারপরে সর্বহারা পার্টি, এরা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। তো আমরা মানে এরা এই খুন খারাপি, হত্যা, তারপরে গুম করা, তারপরে এই ডাকাতি করা, মানুষের ক্ষতি করা, এদের হচ্ছে যে এই ডিএনএর মধ্যে আছে, রক্তের মধ্যে আছে। দেখেন এখানে রমনা গণহত্যা বলে আর একটা ব্যাপার আছে, যে সমাজতান্ত্রিক মানে যে দলটা গঠন করা হয়, এদের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের জাতীয় রক্ষী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে আর কি, হ্যাঁ। তো রক্ষী বাহিনীর সাথে জাসদের একটা ফাইটিং, মানে ওদের ওই যে দুই যুদ্ধ, মানে গেরিলা ফাইটার যারা আছে, একজন আরেকজনের 12টা বাজাচ্ছে। আমরা কিন্তু স্যান্ডউইচ, পুরো জাতি কিন্তু মাঝখানে, আর এই নিজের গ্রুপের সাথে নিজের মারামারি, কি লীলা খেলা রে ভাই। তো দেখেন সে সময় জাতীয় রক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিরোধী রাজনীতিবিদদের বাড়িতে হামলা, লুণ্ঠন, নির্যাতন, হত্যা, বিরোধী মতাদর্শীদের গুম করা সহ বহু বেআইনি কাজে যুক্ত থাকার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। তো এটা আমরা 2024-এর যেগুলো এখন যেটা হচ্ছে, কিছুদিন আগেও যেগুলো আমাদের সরাসরি আমাদের মানে জাতীয় সৈনিক, ছাত্রলীগ, যুবলীগকে যেরকম আমরা ওপেন আর্মস নিয়ে রাস্তাতে আমাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে মারতে দেখছি, এগুলো মিল পাচ্ছি না? সেম, এরা একই জিনিস এবং এখনও ওই কাজ করতেছে।
এবং দেখেন এখানে জাসদের আন্দোলনকারী কর্মীরা ঢাকার রমনা এলাকায় অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও করলে জাতীয় রক্ষী বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি বর্ষণ করে, যার ফলে ব্যাপক মানে জাতীয় যেই জাসদ যারা আছে আন্দোলন করার জন্য, মনসুর আলী তখন হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এই গণভবনে যেরকম ঘেরাওয়ের জন্য যে মার্চ ছিল না, যে চলো ঢাকা চলো, তো তারা সবাই আসতেছে না এবং পথে পথে যে গুলি করলো, প্রচুর মারা গেল, 100-100-র উপরে মারা গেছে আর কি। মানে একেবারে যেদিন হাসিনা পালায় ওই যাত্রাবাড়ির ওইদিকে মনে হয় প্রায় 50-50-এর উপরে মারা গেছে। তো এরা সব ওই যে এই পুলিশ বাহিনীর মধ্যেও এই ছাত্রলীগ যুবলীগ যারা ছিল ওরাও মারছে, আবার হচ্ছে যে তাদের গুন্ডা পান্ডাগুলোও মারছে। মানে ওই হাসিনা তো শেষবারের যখন পালায় তার আগেও বলছিল যে ভাই শক্তি প্রয়োগ করো এবং এদের এই ঢল থামাইতে হবে। পরে যখন দেখতেছে যে না খালি মরতেছে মানুষ, মানে থামানো যাচ্ছে না, তখন এই 45 মিনিট বাইতে দেওয়া হয় যে ভাই তুই পালা। তো এই যারা আর্মি যারা সহযোগিতা করছে তাকে পালানোর জন্য তাদেরও আসলে বিচার হওয়া উচিত নাকি, কি জানি, আমার তো তাই মনে হয়। তো দেখেন এখানে ওই সময়ও এই মনসুর আলীর বাসভবন যারা ঘেরাও করতে আসছিল জাসদ এবং এই রক্ষী বাহিনী, এরা তাদের উপরে ওই গোলাগুলি করে এবং ওখানে বলা হয়েছে যে প্রায় 50 জন মানুষ ওখানে ওই জাসদের মারা যায়। তো এদের ভাই মধ্যে এগুলো আছে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভারত বিরোধিতা তো এইসব কারণেই অনেক হয়েছিল এবং ধর্ম নিরপেক্ষতা, মানে আমরা কি ইসলাম ধর্ম রাষ্ট্র কিনা বা ধর্ম এই সেকুলার আর ইসলাম এইসব বললে টলে, ভাই এদের চরিত্রই এটা সব সময় একটা ক্যাবাস লাগায় রাখে দেশের মধ্যে, মানে আপনাকে স্টেবল হইতে দিবে না। গ্যাঞ্জাম এই কোটার বিষয়টা 2018-তে সলভ হয়ে গেছে, তুই 24 পর্যন্ত এখানে এটা জিয়ায় রাখছে। মানে এদের কোনো সেন্স নাই, এরা মানুষের ছাড়া এদের মানে এরা চলতে পারে না। ধর্ম নিরপেক্ষ না, ইসলামী রাষ্ট্র, এই নিয়ে কত কথা, ওরে বাপ রে বাপ। দেখেন এখানে সংবাদপত্রে কি হয়েছিল যে ওই সময়ে স্বাধীনতা যখন হলো আর কি, এই মানে এটি সংখ্যাটা বাড়ে আর কি, ডজন খানেক থেকে প্রায় কয়েকশোতে পৌঁছায় গেছে। তো ওই সময় কিন্তু আবার ওই যে বাকশাল তৈরি হয় এবং বাকশাল এসে আমরা একেবারে মানে খুব সিলেক্টিভ কিছু ছাড়া, ওই আপনার পেপার ছাড়া কিন্তু আর ওই অন্য কোনো পেপারের ছিল না, মানে একদম টোটালি কমিউনিস্ট। মানে আমরা যেরকম গত বছর 10-15 বছরের মধ্যে যেরকম আমরা আমাদের স্বাধীনতা ছিল না, এই মিডিয়াগুলো যে টিভি চ্যানেলগুলো খালি গণভবনে হাসিনা যা বলতো, আরাফাত যা লিখে দেয়, ওই নিউজ মিডিয়াতে নিউজ আলারা একই কথা বলে। তো সেম ওইরকম ছিল আর কি। তখন এতগুলো ছিল না, বাট যে কয়টা ছিল সে খালি মানে শেখ মুজিব ছাড়া কোনো, আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নেই। 1974 সালের একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল, একটা বড় ভোলাতে সম্ভবত একটা মানে বঙ্গোপসাগরে যে একটা বড় একটা সাইক্লোনে মানে লক্ষাধিক মানুষ মারা যায় আর কি। তো এইগুলো এসব ক্রাইসিসের কারণে আওয়ামী লীগের এমনিতেও প্রাকৃতিক বিপর্যয়ে তারা পর্যস্ত হয়েছিল এবং তাদের দ্বারা সৃষ্ট, মানে উনি বলছেন যে আমার কম্বলটা কই, মানে কম্বল চোর এত মানে দেশে প্রচুর রিলিফ আসছে, 71-এর স্বাধীনের পরে প্রচুর সাহায্য আসছে, কিন্তু দুর্ভিক্ষ, বাংলাদেশে দুর্ভিক্ষ। এবং ওই যে সময় দুর্ভিক্ষ হয় সেই সময় মানে বাম্পার ক্রপস হয়েছিল বাংলাদেশে, প্রচুর সাহায্য আসছিল, মানুষ না খেয়ে মরার কথা না, কিন্তু ওখানে প্রচুর মানুষ, মানে এখানে বলা হয়েছে যে দুর্ভিক্ষে মৃত্যু সংখ্যা 27,000 থেকে 15 লক্ষ দাবি করা হয়। ক্যান ইউ ইমাজিন? অনেক বিশ্লেষকের মতে এই দুর্ভিক্ষ মুজিব সরকারের জনপ্রিয়তা হ্রাস করে এবং তার হত্যাকাণ্ডের পরিস্থিতি সৃষ্টিতে ভূমিকা রাখে। দুর্নীতি ছিল, এটা ছিল। তো দেখেন আমি আসলে মানে আর বেশি প্রেক্ষাপট নিয়ে টানাটানি করি না। শেখ মুজিব যদি ওই দিন চেয়ারে না বসতো, উনি যদি নিজ হাতে পাওয়ার এক্সারসাইজ না করতো, তাইলে কিন্তু এত কিছু ঘটে না। উনি বাইরে থেকে যদি বলতো এই মনসুর আলী এটা কর, এটা কর, একটা গণতান্ত্রিক ওয়েতে, যেটার মূল চেতনা ছিল গণতান্ত্রিক অধিকার, সেটা যদি ঠিক রাখতো, এই জাসদ মাসদ হাবি যাবি এগুলো যদি সুযোগ না পেতো আর কি। তো এবং জাসদ করেও উনি ছিল না, বিপ্লবী সংগ্রামী এইসব চেতনা ওদের আর্মির ভিতরে ঢুকে এই পাল্টা এইসব জিনিসের সমস্ত ইন্ধনদাতা ছিল এই যে এই আওয়ামী লীগের এইসব এরা গুন্ডারা।
তো দেখেন আজকে ওরকম হচ্ছে, এই কেন জানি মনে হচ্ছে যে এই ছাত্র সমন্বয়কারীরা তত্ত্বাবধায়ক সরকারকে ছাত্র জনতার সরকার বানাচ্ছে। তো এটাও ওই ৭১-এ মানে শেখ মুজিবের ভূত মনে হচ্ছে তাদের ঘাড়ে সওয়ার হয়েছে আর কি। এবং ওই সময়ে বলা হয় যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত ছিল আর কি বাংলাদেশ, এবং এটা কতটুকু সত্যি মিথ্যা আমরা জানি না। বাট ৭৫-এর ১৫ই আগস্ট কিন্তু উনি তাকে হত্যা করা হলেও ওই দিন কিন্তু আবার ভারতের স্বাধীনতা আনন্দের খুশির দিন আর কি। তো একটা কানেকশন ছিল আর কি। হ্যাঁ, তো আমরা মনে করি যে এই ছাত্র সমন্বয়কারী যারা আছে তাদের উপরে যেন ভারত বা আওয়ামী লীগের ভূত না আসে এবং তারা যেন রাজনীতির বিষয় না আসে। ভাই আপনারা আসলে আমরা কথা বলবো, এবং এই কথা আপনারা সহ্য করতে পারলেও আপনার এই যে বিপ্লবের মধ্যে যারা যে অসংখ্য ছাত্র জনতা যারা মারা গেছে তাদের পরিবার, তারপরে তাদের ফলোয়ার বা আপামর জনগোষ্ঠী, এরা কিন্তু মেনে নিতে পারতেছে না। আপনাকে একটা কিছু বললেই পারে তেরে চলে আসতেছে। তাহলে এখন যেটা হবে যে আমার মতো যদি আরও হাজারখানেক লোক আবিষ্কার হয়, তাদের নিয়ে যদি ক্রিটিসাইজ করে, তারা যদি ভুলভাল করে, তাদেরকে যদি ছিটতে থাকে এভাবে, তো তারাও একসময় বিতর্কিত হয়ে যাবে। এবং এরা চেয়ারে বসলে কখনোই বিতর্কের ঊর্ধ্বে থাকবে না। এই রাজনীতির জিনিসটা খুব নোংরা একটা জিনিস। এটা যতটা শুদ্ধভাবে পরিচালনা করা যায় আমার মতে রাজনীতিবিদরা এটা করুক। আপনারা বাইরে থেকে বলেন, কথা বলেন, সোচ্চার থাকেন, এবং বীরের যে মর্যাদাটা দেওয়া হচ্ছে আপনারা সেটা পালন করেন। ছাত্ররা আপনারা যদি নিজেদেরকে যোগ্যতা তৈরি করে 5 বছর 10 বছরের মধ্যে আবার রাজনীতিতে আসেন, ওটা ভিন্ন কথা। তখনও হয়তো মানুষ আপনাদেরকে জনসমর্থন আপনাদের থাকবে, এবং আপনারা ওই সময় যদি দল করেন বা রাজনীতি করেন, ওই পর্যন্ত মানুষ আপনাদের কথা শুনবে আমার ধারণা। কিন্তু এই এরকম সকাল বিকাল রাত এই পড়াশোনা বাদ দিয়ে যদি আপনারা পোস্ট দিতে থাকেন এবং তারপরে রাজনীতি 3 বছর 6 বছর করতে থাকেন, আমার সংখ্যা হচ্ছে যে ভারত আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এটা আপনারা বিশেষ করে নাহিদের সবার প্রতি আমার ভালোবাসা। আমি মানে প্রচুর কাঁদতাম আর কি আপনাদের যখন এরকম ফাইট দেখতাম। মানে আমি গর্বে আমার চোখ দিয়ে বুক ফেটে পানি চলে আসতো আর কি। আমি হাওয়া করে কাঁদতাম যে আমাদের দেশের সন্তানরা এতটা বীর। ভুল বুঝবেন না, কিন্তু আপনাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। যারা নতুন প্রজন্মের মানুষরা তারা কোনো কিছু না ভেবেই বলতেছে যে আপনাদেরকে চাই। এটা আমি তাদেরকে থামতে বলবো। আপনারা সঠিকটা বোঝেন এবং এই সন্তানদের বীরদেরকে বীরের মর্যাদা দেন। তাদেরকে যথেষ্ট পড়াশোনা করে নিজেদেরকে যোগ্য করে তাদের রাজনীতিতে আসা উচিত। এবং ওই ভিপি নূরের মতো না, বিতর্কিত একটা ডাকসু নির্বাচন হবে এবং উনি ভিপি হয়ে গেলেন। বিএনপি যেখানে ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটিতে জায়গা পায় না, সেখানে উনি রাজনীতি করে ভিপি হয়ে গেলেন, এবং ওই লাইনের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছাত্রছাত্রীরা ভোটই দিতে পারে না। কারণ ওই প্রত্যেকটা কেন্দ্রে এই বিভিন্ন আওয়ামী লীগের গুন্ডাগুলি মানে বিভিন্ন কলেজের ভোরবেলা থেকে এসে লাইন ধরে দাঁড়াচ্ছিল, এবং একজন করে ঢুকে আধা ঘন্টা পরে 20 মিনিট পরে তারা বেরো আসে। সাধারণ মানুষজন ছাত্রছাত্রীরা যারা ডাকসু নির্বাচনে গেছিল তারা পিছনে পড়ছে, সকাল 8টার সময় দাঁড়াইছে, তার পিছনে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে, এবং দুপুর 1টা-2টার পরে অনেকে নিরাশ হয়ে বাড়ি চলে গেছে। ওই নির্বাচনে ভিপি নূর ভিপি হয়ে এসে গণভবনে গিয়ে শেখ হাসিনাকে মা ডাকছে, সালাম করছে, মোসাদের এজেন্টের সাথে গিয়ে উনি কথা বলে আসছে। আমরা কি বলে পিনাকিদার কাছ থেকে শুনছি এরকম ভিডিওতে। এবং সেই এসে আবারও বিতর্কিত কথাবার্তা যে এখানে পোড়া কি আলু টালু কি সব বলতেছে, একটা বড় ইয়েকে দৈত্যকে সরাইছি আর দৈত্য চাই না। ভাই হু আর ইউ? একটা ইলেকশন হবে, গণ অধিকার পরিষদ না কি বানাইছো তুমি, এখানে যদি তোমার জনসমর্থন থাকে, আমি দেখলাম যে তুমি পেপারে না কিসে ফেসবুকে পোস্ট দিচ্ছ যে তুমি সারা বাংলাদেশে চাও রাজনীতিবিদ নাকি মানে এমপি টেমপি ইলেকশনের জন্য বোধহয় এরকম চাইছো। তো এগুলি করে কিন্তু আসলে নেতা হইতে গেলে তো ভাই মানে সততার প্রয়োজন। কিন্তু মোসাদ এজেন্টের সাথে তুমি যেরকম দেখা করে এসে একবার বলছো যে হ্যাঁ করছি, দেখা করি নাই, তো অনেক মানে বিতর্ক আছে। আমি আসলে আর বেশি বলতে চাই না তোমাদের ব্যাপারে।
কিন্তু সততা খুব জরুরি রাজনীতিতে। হ্যাঁ, তো তোমরাও কাজ করো, মানুষকে তুমি অত্যাচারিত হয়েছো, তোমাকে নির্যাতন করা হয়েছে, তোমাকে পা উঠায় নিচে দিয়ে তোমাকে নির্যাতন করা হয়েছে, তোমার ওয়াইফও বলছে যে বলতে পারে না এমন এমন জায়গাতে টর্চার করা হয়েছে। তো রেসপেক্ট তোমার প্রতিও, কিন্তু সততা রাখো। বিরোধী দলকে সম্মান করতে হবে। বিএনপিকে যদি তোমরা ছেটে ফেলো তাহলে তোমরা ওই ভারতের সিল্ড হয়ে যাবা, ভারতের মার্কড হয়ে যাবা, এবং সাধারণ মানুষ তোমাদেরকে সন্দেহের চোখে দেখবে। এবং আমরা চাই না যে আবারও আওয়ামী লীগের ভূত তোমাদের ঘাড়ে উঠে আসুক, ভারত তোমাদের মাধ্যম দিয়ে আবারও একটা ফায়দা লুটে যাক আর কি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার মনে হয় যে আমি যথেষ্ট বলার চেষ্টা করেছি, আপনারা যে যার মতো করে বুঝে নেবেন। এখানে রাগ হওয়ার বা গালাগালি করার কোনো সুযোগ নেই। আমার মতটা যদি আপনি মানে একমত হন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল। এবং যদি মানে আমার মতের সাথে নাও মিল থাকে আপনাদের, আমি চাইবো যে আমার সাথে থাকার জন্য। আমার ফিউচার জার্নিতেও আমি কথা বলতে চাইবো এবং আপনাদের সবাইকে সাথে পাই যেন আমি পাই আর কি। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।